জাস্ট মায়ের খাইতে খাইতে বেঁচে গেছি। ঘটনাটা আজ থেকে 4 দিন আগে, মানে 7 জানুয়ারি। উত্তর আমবাড়ি এক কাকার কাছে গেলাম। কাকার কাছে যাওয়ার পর কাকা আসলো, এসে পুরা উত্তেজনা। তো উত্তেজনার মাঝখানে, হ্যাঁ মশাই, আপনার জবানে ঠিক নাই, আপনি কি ধরনের লোক, আপনি লোককে মেরে ফেলবেন, এই সেই। তো ওষুধের ব্যবসা করি, লোককে মেরে ফেলবো, ঠিকই আছে, কথা তো বাস্তব। তো এই ঘটনাটা সূত্রপাত আজ থেকে 8 মাস আগে। আজ থেকে 8 মাস আগে আমি এই হকারি করতে করতে ওই কাকার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। তো কাকা আমাকে দাঁড় করালো। দাঁড় করানোর পর ওনার এইসব এই যে হাতুড়া যে কবিরাজ আছে, হাতুড়া ডাক্তার আছে, এদের উপর ওনার কোনো ভরসা নাই। ভরসা না থাকারও বেশ কিছু কারণ আছে। কুচবিহারের অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছে, শিলিগুড়ি দেখছে, কোনো জায়গায় কোনো কাজ হয়নি। এবার ওনার প্রোগ্রাম হচ্ছে দেবী শেট্টির কাছে যাবে। ওনার হার্ট ডিজিজ আছে, ওনার একটু নার্ভ প্রবলেম আছে। তো দেবী শেট্টির গল্পটা শোনার পর, দেবী শেট্টির ভিডিও এর আগে আমি দেখেছি সদ্গুরুর সঙ্গে। তো দেবী শেট্টি কী করে, লোককে অ্যাকচুয়ালি ওনার যদি কোনো সমস্যা থাকে তবে ট্রিটমেন্ট দেয়, যদি সমস্যা না থাকে ওনাকে বেশ ভালো করে হাতে পিঠে ধরে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা করে। কিন্তু লোকজন আবার কিছু কিছু লোক এমন হয় যে না, দেবী শেট্টি ওনাকে বলছে যে আপনার কিছু হয়নি, কিন্তু না, আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে চেক করুন, আপনি আমাকে দেখুন। তো এই ধরনের একটা ভিডিও আমি দেখছি যে দেবী শেট্টি আজকাল দেখে যে লোকের ভয় লোককে বেশি আতঙ্ক করছে, কিন্তু রোগ আতঙ্ক অতটা করে না। তো এই গল্পটাই আমি কাকার সঙ্গে একটু তুললাম যে কাকা, আমার জীবনে মোটামুটি আপনার মতো কয়েকজনকে ভালো করছি। তো দেবী শেট্টির ভিডিও দেখছি, ওইখান থেকেও আমি বেশ কিছু মোটিভেশন সাহস পাইছি, যার জন্য এই ধরনের রোগী আমি ধরি। আর ধরার পরে এই পর্যন্ত মোটামুটি হয়েছে কয়েকজন ভালো। তো কাকার প্রথম বক্তব্য, গ্যারান্টি আছে ভালো হবে? আমি কি কাকা, গ্যারান্টি বলতে তো ভবিষ্যৎ, আমি ভবিষ্যৎ কাউকে কিছু বলতে পারি না। তবে তুমি যদি তোমার অতীত জানতে চাও, তোমাকে আমি মোটামুটি 20টা নাম্বার দিয়ে দিতেছি। 20 জনের সঙ্গে যোগাযোগ করে ওদের সঙ্গে দেখা করে আসো, ওদের তোমার থেকেও ডিপ লেভেলের রোগ ছিল, আমি ভালো করে দিছি। তো আমার কথাগুলো মোটামুটি 5 মিনিটের মধ্যে ওনার মনে দাগ কাটছে। তো দাগ কাটার পরে উনি বুঝতে পারলো যে না, আয়ুর্বেদিক, আমি হচ্ছে পুরানো দিনের চিকিৎসা, প্রাচীন ভারতের চিকিৎসা, গাছপালা দিয়ে, যখন অ্যালোপ্যাথি ছিল না তখন আয়ুর্বেদিক চিকিৎসায় লোক ভালো হইতো, এই ধরনের গল্পগুলো দেওয়ার পর মনে দাগ কাটছে। দাগ কাটার পরে এইবার তুই তাইয়ের থেকে আসলো তুমিতে। তো তুমিতে আসার পর নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যায় বসতে দিল। বসতে দেওয়ার পর আমার অন্তত 40 থেকে 45 মিনিট সময়কে নষ্ট করলো। একই গল্প বারবার বারবার বারবার, এইটা এমন হলে এইটা কি করে হবে, এইটা এমন হলে এইটা কি করে হবে। তো সব গল্পের শেষে 550 টাকার ওষুধ দিলাম। একটা নার্ভেট দিলাম, একটা হচ্ছে ওনার পেট পরিষ্কার হচ্ছে না, আমাশার সমস্যা আছে। তো এই আমাশা আর নার্ভেট দুইটা ওষুধ আমি একদম মেইনলি ওনাকে দিলাম। বাকি অনেক ডিজিজ আছে, সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, মানে তো এগুলো আমি কোনো দিক দেখলাম না, শুধু দুইটা আমি বড় রোগের ওনাকে দিয়ে আসলাম। কেননা আমার যেই ডেটে ওনার সঙ্গে কথা হয়েছিল তার 8 দিনের মাথায় উনি হচ্ছে ওই দেবী শেট্টির কাছে যাবে। তো যথারীতি 550 টাকার ওষুধে উনি আমাকে বিল করলো মাত্র 200 টাকা। কয় বাবু এটা নিয়ে যা, তোর ওষুধে কাজ করবে তুই জানিস। আমি হ্যাঁ এটা তো জানি। কয় বাকি টাকাটা তুই পরে নিস। ঠিক আছে। তো ওষুধ দিয়ে আসলাম। ওষুধ দিয়ে আসার পরে 3 দিনের মাথায় ফোন করলো। ফোন করে অন্তত 10 থেকে 15 মিনিট সময় ফোনে গল্প করলো। বাবু তোর ওষুধ খুব ভালো, এই সেই। আচ্ছা, আমি বলতেছি যে কাকু ঠিক আছে, আমার ওষুধ ভালো বলতে আমি তো এটা জানি, তুমি খায়া ভালো হয়েছে, তোমার উপরওয়ালার আশীর্বাদ আছে, তুমি এখন ফোনটা রাখো। না শোন শোন, মানে এই ধরনের গল্প। 15 মিনিট গেল। তার 2 দিন পরে আবার ফোন করলো, আবার 15 মিনিট নিল। তো এরপরে আমি ফোনটা, এরপরে যখন ফোন আইছে আমি ধরি নাই 2 দিন 3 দিন। তো মোটামুটি এই 1 থেকে 1.5 মাস পরে একবার আবার ফোন করলো। ওষুধ কিন্তু 20 দিনের মধ্যে শেষ। আর আমি ওনাকে বলছিলাম যে তুমি কন্টিনিউ করবা 3 মাস। 1 থেকে 1.5 মাসের মাথায় একদিন ফোন করলো, বাবু কোথায় আছিস, আয় আয় আয়। আচ্ছা গেলাম। যাওয়ার পরে কি হলো, উনি আমার কাছে বেশ কিছু প্রেসক্রিপশন, না, দ্বিতীয় দিন যে গেলাম, দ্বিতীয় দিন যাওয়ার পরে আবার আধা ঘন্টা বসাইলো। আধা ঘন্টা বসায় ওনার সমস্ত ডিটেলস, বাবু আমার এইটা এমন হচ্ছে, এইটা এমন হচ্ছে, এইটা এমন, এইটা এমন।
তো আমি বললাম যে কাকা তোমার যে ওষুধগুলো দিছিলাম তখন খায়া কীরকম হয়েছে? হ্যাঁ তোর ওষুধ খায় তো তখন মোটামুটি একটু লাইনে ছিল, যার জন্যই তোরে ফোন করছি। আমি বলি, ঠিক আছে, আমার যখন ফোন করছো অত কথা বাড়ায় লাভ নাই, তোমার ওষুধ কী কী লাগে বলো, আমি দিয়ে যাচ্ছি, তুমি 3 মাস কন্টিনিউ করো, ভালো হয়ে যাবা, সঙ্গে খাওয়া দাওয়ার দিকটা দেখবা। তো 3 মাস কন্টিনিউ ঘন্টার থেকে করবে। উনি ডাকছে, ওনার মনের যা যা সন্দেহগুলো আবার আছে, আবার রোগটা কেন আসলো এই নিয়ে আবার খাইলো আমার 30 মিনিট। তো ঠিক আছে, 30 মিনিট সময় নষ্ট করার পরে আগের দিনের টাকা তো দিলই না, উল্টা আরও একটা নার্ভের ওষুধ রাখলো, 250 টাকা দামি ওষুধ রাখা আমাকে ধরায় দিল 150 টাকা। এই ঘটনার মোটামুটি আবার 2 মাস পরে আমাকে আবার ফোন করলো, বাবু আয়। গেলাম, যাওয়ার পরে এইবার উনি দেবী শেট্টির কাছে গিয়েছিল, ওইখান থেকে দুনিয়ার ওষুধপত্রের সঙ্গে প্রেসক্রিপশনের সঙ্গে সব কিছু নিয়ে আসছে। তো ঠিক আছে, নিয়ে আসার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি জানি ওষুধ দিব, তা আমাকে ওনার প্রেসক্রিপশন কাগজপত্র ওষুধপত্র সবাই না আমাকে দেখাচ্ছে, বাবু দেখ 46,000 গেল, 46,000-এর মাঝখানে এই যে এগুলা দিল, এগুলা তো আমি খাওয়া শুরু করছি আরও 4 দিন আগের থেকে। তো শরীরের কন্ডিশন তো বাবু তোর ওষুধ খায় যেমন হয়েছে এমন হইতেছে না, আমার তো শরীরে জ্বালাপোড়া আছে, মহা মুশকিলের কথা। ওষুধ আনছে দেবী শেট্টির কাছ থেকে, এত বড় ডাক্তারের কাছ থেকে অ্যালোপ্যাথি ওষুধ, আর ওইটার সম্বন্ধে জানতে ফোন করছে আমাকে। মেজাজটা দাদা কীভাবে ঠিক রাখবে, মানে যতটা পারি কন্ট্রোলে রাখি, তারপরেও কিছু কিছু জায়গায় মানে কন্ট্রোল থাকে না। এইগুলা কী ধরনের অপমান! তো ঠিক আছে, আমি তবুও ওনার সঙ্গে বসলাম, বৈশা 10 মিনিট ওনার সঙ্গে গল্প করলাম যে কাকা আপনি ডাক্তার দেখাচ্ছেন দেবী শেট্টি, এতগুলো টাকা খরচা করছেন, এখন আর আমাদের মতো ফালতু লোকের কাছ থেকে কোনো সাজেশন না নিয়ে আপনি দেবী শেট্টির সঙ্গে যোগাযোগ করেন, হয়তো দেবী শেট্টি আপনার এখানে আসবে, নয়তো আপনাকে যে কোনো সাজেশন আপনাকে ফোনের মাধ্যমে দিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনি ভালো হয়ে যাবেন। আমি এই ওষুধপত্র সম্বন্ধে কিচ্ছু করতে পারতেছি না। তো 10 মিনিট পরেও উনি ছাড়বে না। তো উনি ছাড়বে না বলতে ওনার মতো উনি গল্প করতে এসে আমার বাড়ি দিয়ে একটা ফোন আসছে, একটু আর্জেন্ট ছিল, তা আমি ওনার গল্প শুনি না, আমি বললাম কাকা আমি আজকে উঠতেছি, তোমার এখানে কালকে বা পরশু ঢুকতেছি, বইলা বাইর হয়ে আসলাম। তো বাইর হয়ে আসা এই মোটামুটি 5 মাস পরে ফোন করছে, বাইর হয়ে আসা 5 মাস পরে ফোন করছে। আমি ওই দিন আমার কাজে যাইনি, বাড়ির সামনে বাচ্চাদের সঙ্গে গোল্লাই শুট খেলতেছি। তো এই খেলার মাঝখানে ফোন আসলো, বাবু কেমন আছিস? আমি আমবাড়ি থেকে বলতেছি। আমি হ্যাঁ ঠিক আছে কাকা, চিনতে পারছি, বলো। কয় বাবু ওষুধপত্র, ও আয় আয় বলতে আমি নাম্বার তো সেভ করা আছে। বললাম কাকা কী ব্যাপার, ওষুধপত্র দিব এই জন্য ডাকতেছো কি? কয় আরে ওষুধপত্র তো হবেই, তুই আয় না আয়, অত একারে দাম দেখাস কেন রে তোরা, আয়, তোর আগেও আসার কথা ছিল। আগে না আমি তো যাবোই, তো ওষুধপত্র লাগবে কি? ওষুধপত্র লাগলে বলো, যদি ওষুধপত্র না লাগে তাহলে বেকার এখানে যা লাভ নাই কাকা। ও এখন বড় ডাক্তার হয়ে গেছিস, একারে রাস্তা দিয়ে তো ঘুরোস। আগে না ঠিকই আছে, সব কথাই তোমার ঠিক আছে, কিন্তু আমাদের ঘুরলেও বাইকে ঘুরি তো, কান মুচড়ার এই টাকা লাগে, তো তোমার কাছে আগের টাকা পাবো, ওইটাও তুমি দেও নাই। তে ঠিক আছে তুই আসবি কি না সেটা কো। আমি কো যদি ওষুধ নাও তাহলে যাবো। হ্যাঁ তুই এবার তো ওষুধ নেওয়ার জন্যই ডাকছি তোরে। আচ্ছা ঠিক আছে, ওষুধ নেওয়ার জন্যই ডাকছে, এটা হচ্ছে শেষে ঠেস মেয়েরা কথা। তো ফোন কাটলাম, ফোন কাটার পরে আমি আর ওদিকে গেলাম না, কারণ আমি জানি উনি ওষুধ তো নিবেই না, ফালতু আমার আধা ঘন্টা সময়কে নষ্ট করবে। তো এই ঘটনার 1 মাস কি 1.5 মাস পরে গেলাম, এই 4 দিন আগে। তো 4 দিন আগে গেছি ওনার বাড়ির 4টা বাড়ি আগেই, এক বাড়িতে অর্ডার ছিল, বাড়ির সামনে যায় মাইক চালাচ্ছি, ব্যাস উনি আসলো, আইসা ওনার ভাষণ শুরু করলো, হ্যাঁ তোদের মতন এমন লোক আমার অনেক আছে, এদিকে আসবেন না একদম, খবরদার। যখনই জোরে কথা কইতে যায় তখনই কথা আটকাইতেছে, তুতলাইতেছে। তো একটা ভালো লোক রাগের মাথায় তুতলায় কথা বলে, আর ওনার যে সমস্যাগুলো টোটালি হচ্ছে ওনার রাগের জন্য। তো এই সব জায়গায় একবার ভাবি যে না, এইগুলা লোক থাকার থেকে না থাকা ভালো, কেননা ভগবান কৃষ্ণও তো যারা বেশি বাড়ছে তাদেরকে দমন করাইছে। আবার ভাবি এ তো রুগী, এর সঙ্গে কি বেকার কথা বলবো। এই দ্বন্দ্বের মাঝখান থেকে ওই দিনের সারাটা মানে বিকাল যে গেল, সারা বিকালই কাজ করলাম, কিন্তু শরীরে মাথা থেকে কি কেমিক্যাল যে বের হয় এইসব কষ্টের মধ্যে বুঝি না। তো সারাদিনে আর আমার মনে আমি আনন্দটা খুঁজে পাইনি। তো যাক, যথারীতি এমনই গেল। তো কাকা ভালো থাক,
রোগীর যদি রাগকে কন্ট্রোল করতে পারে তাহলে ভালো থাকবে, যদি রাগ কন্ট্রোল করতে না পারে ভালো থাকবে না। তো এমনিতেও ভিডিও বানানোর সময় পাই না, তবে আজকের এই একটা ভিডিওর মধ্য দিয়ে আমাদের কোত্থেকে কী আশয় বিষয়, রোগ কেন আসে আর কি করে রোগ ভালো হবে, টোটালটাই আলোচনা থাকবে। যদি ধৈর্যের সঙ্গে এই ভিডিওটা কেউ দেখতে পারেন, আর এই ভিডিও শুধু দেখতে পারলে হবে না, জানলে হবে না, কেননা জানে তো এই দুনিয়ায় সবাই। আমি যা জানি আমার থেকে বেশি আপনারা জানেন, কিন্তু জানলে কি হবে? জানা আর মানা, মানলে কাজ হয়, জানলে কাজ করা হয়। স্বাস্থ্য ভালো রাখতে সকালে উঠতে হবে, সবাই জানে, মানে না, কাজ হয় না। তো সেরকমই জানলে কোনো কিচ্ছু হয় না, মানতে হবে। আয়ুর্বেদিকের ভাষায় বায়ু, পিত্ত, কফ, এই তিনটা যদি কারোর শরীরে ঠিকঠাক থাকে, তার একটা সুস্থ দেহ থাকে, তার শরীর খুব ভালো থাকে। তো এই বায়ু, পিত্ত, কফ, এই বায়ু, পিত্ত, কফটা মূলত খাওয়া দাওয়ার কারণে আমাদের ডিসব্যালেন্স হয়। এই পর্যন্ত আমরা এর আগেও আমার ভিডিওতে বলছি। তো এই বায়ু, পিত্ত, কফ বলতে একটু বড় করে বলি, আমাদের এই পৃথিবীটা যে চলছে, সৃষ্টিকর্তা ভগবান, আল্লাহ, গড, যার নামই বলেন, যেই বানাইছে, সে বানানোর পরে এই দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি তিনটা জিনিসের ব্যালেন্স খুব সুন্দর। সূর্য আকাশে ঠিক এমন জায়গায় আছে আমাদের এইখানে, যদি এর থেকে সূর্য কাছে আসে আমরা আগুনে পুড়ে যাব, আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাব। যদি এর থেকে দূরে যায় তাহলে ঠান্ডায় বরফ জমে যাব। আমাদের এই যে সুন্দর পরিবেশ, সুজলা সুফলা পরিবেশটা কিন্তু তৈরি হবে না, কেননা আমরা দেখতেই পাচ্ছি যেই সব জায়গায় ঠান্ডা খুব বেশি, ওই সব জায়গায় কোনো গাছপালা নাই, শুধু বরফে আবৃত। তো এই জন্য আমাদের এই সুজলা সুফলা পরিবেশের জন্য সূর্য যেইখানে আছে প্রতিটা সিজনে ওর তাপকে পরিবর্তন করতেছে, এইখান থেকে আমাদের এই পরিবেশটা কিন্তু খুব ভালো আছে। তার সঙ্গে হাওয়া সারাক্ষণ বইছে, যদি হাওয়া না বইতো তাহলে আমরা বাঁচতে পারতাম না, নিঃশ্বাস নিতে পারতাম না। তার সঙ্গে আমরা ভৌগোলিক, যারা ভূগোল পড়ছি তারা জানি, যারা ভূগোল পড়ি নাই তারাও ম্যাপ যদি দেখি দেখতে পারি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সমুদ্রের জল, 1 ভাগের মধ্যে মাত্র আছে স্থল। তো এই তিনটার সমান অবস্থা থাকলেই সৃষ্টিটা খুব ভালো থাকে। সূর্য কাছে আসলে সমস্যা, বাতাসের যখন বেগ বাড়ায় দেয় তখন কি হয়? ঝড়, সাইক্লোন। তো এতে কি হয়? আমাদের পৃথিবীতে অনেক ধ্বংস হয়, ক্ষয়ক্ষতি হয়। আবার জল যদি তার পরিমাণকে বাড়ায় তুলে কি হয়? বন্যা হয়। কত ক্ষয়ক্ষতি আমরা চোখের সামনে দেখতেই পারি, টিভিতে। বাপরে বাপ! আমাদের এখানে যদিও নাই, আশেপাশে নদী নাই, যার জন্য এই পর্যন্ত ছোট থেকে বন্যা পাইনি, কিন্তু জল বাড়লে, বন্যা হলে কি সমস্যা হয় এটা মোবাইলে, টিভিতে দেখতে পাচ্ছি চারপাশের পরিবেশে। আমাদের দেহের ক্ষেত্রেও সেম গল্প। বায়ু মানে বাতাস, যেটা ভগবান ফ্রিতে দিচ্ছে, আমরা এটার গুরুত্ব বুঝি না। জল, আমাদের এই দেহের 4 ভাগের 3 ভাগই আছে জল। হাওয়া, জল, সঙ্গে রইল আগুনের গল্প। আগুন বলতে কি? পিত্ত, মানে যেটা সূর্যের কাজ। মাছ মাংস কাটলে পরে মাছ মাংসের ভিতরে একটা পিত্ত দেখা যায়, নীল, খুব তিতা হয়। এই পিত্তটা অনেকেই খায়, তো খাওয়ার পরে টেস্ট হচ্ছে তিতা। যদি আমাদের মাছ কাটতে যায়, পিত্তটা কাটে যায়, সেই মাছটা তিতা হয়ে যায়। তো আমাদের এই যে এত বড় শরীর, আজকালকার দিনে এই যে আমার কাকা এত রাগ করছে আমার উপর, এত রাইগা আছে, এই রাগের মূল কারণটা কি? রাগের কোনো কারণই ছিল না। আমাদের এই ভগবানের দেওয়া দেহ, এটাকে চালাইতে মাত্র 3টা জিনিসের প্রয়োজন: হাওয়া, জল, খাওয়া। 3 বেলা 3 মুঠ খাদ্য যদি হয়, বাকি আপনার কাছে টাকা পয়সা থাক বা না থাক, আপনার কাছে বাড়ি গাড়ি সম্পত্তি থাক বা না থাক, আপনার শরীরে জামা কাপড় থাক বা না থাক, আপনার এই শরীরের কিন্তু কোনো ক্ষতি হবে না যদি 3 বেলা 3 মুঠ খাইতে পারেন, জল থাকে, হাওয়া থাকে। তো এইটুকুর মধ্যে যারা সীমাবদ্ধ থাকে তারা প্রকৃতিতে খুব ভালো আছে। এটা কেমন একটা লজ্জাজনক কথা যে এইটুকুর মধ্যে জামা কাপড় ছাড়া কী করে সীমাবদ্ধ? হ্যাঁ দাদা, ভগবান যাদেরকে বানাইছে, ভগবানের বানানো প্রত্যেকটা জিনিস, ছাগল, কুকুর, ভেড়া, শিয়াল, মাটির নিচে থাকা কেঁচো, শামুক, প্রত্যেকটা জিনিসই, এই 3টা জিনিসেই বাইচা আছে মেইনলি। তাদের সঙ্গে তাদের পর্যায়ে আমরা পড়তেছি মানুষ। তো মানুষের জামা কাপড় আমাদের লজ্জা নিবারণের জন্য পরে তৈরি হয়েছে, একটা সময় কিন্তু ছিল না। তো সেরকমই শুধু মানুষ বাদ দিয়ে ব্যতিক্রমী এই দুনিয়ায় যত কিছু আছে, প্রত্যেকের খাদ্য কিন্তু কাঁচা খাদ্য, অনলি র খাদ্য। একমাত্র মানুষ
ধীরে ধীরে জামা কাপড়ের ব্যবহার শিখছে। গাছে গাছে ঘষা লাগার পরে আগুন তৈরি হয়েছিল, সেই আগুন দিয়ে মাংসকে পুরা আগে বনে থাকতে খাওয়া শুরু করছিল। আর এখন ধীরে ধীরে প্রকৃতির পরিবর্তনে আগুন ছাড়া আমাদের বাড়িতে কোনো রান্না হয় না। তো আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই। আমাদের শরীরে যে পিত্তটা আছে, যে কোনো কাঁচা খাবারকে আমরা মুখে দিলাম, মুখে দেওয়ার পরে দাঁত দিয়ে খাওয়াটাকে ভাঙলাম, জিভ দিয়ে মুখের ভিতরে আছে এক ধরনের ওই যেটাকে ছ্যাপ বলি, মানে পিচ্ছিল কফ। তো এইটার সঙ্গে লালাও বলতে পারেন। তো এইটার সঙ্গে খাবারকে মিক্স করায় আমাদের জিভ। এরপর ধীরে ধীরে আমাদের শরীরে যে হাওয়া বইছে, এই হাওয়ার মধ্য দিয়ে সংকোচন আর প্রসারণ হয়। এই সংকোচন আর প্রসারণের মধ্য দিয়ে খাওয়াটা ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর আমাদের লিভারের ওইখানে যখনই পিত্তটার সঙ্গে খাওয়াটা টাচ হয়, পিত্তর থেকে একটা কেমিক্যাল নির্গত হয়। এই কেমিক্যালে খাওয়াটাকে হজম করায়। যেরকম এই সৃষ্টিতে সূর্য যেমন আমাদের খাদ্যর মানে হজম করা, বাড়ানো, এই ধরনের কাজটা করে, আমাদের পিত্ত সেরকম খাওয়াকে হজম করানোর কাজটা করতে পারে, কিন্তু সেটা কাঁচা খাওয়ারে করতে পারে। এই যে রান্না খাওয়ার আমরা 3 বেলা খাচ্ছি, এই রান্না খাওয়ারের মধ্যে সেই পিত্ত ঠিকঠাক কাজ করতে পারে না, যার জন্য আমাদের এত রোগ ব্যাধি। তো এই খাওয়াটা হজম হয়ে গেল কাঁচা খাওয়ার। রান্না খাওয়ার খাইলে আমাদের এটা কোনোভাবেই হজম হয় না। দুনিয়াতে আমরা 3টা খাওয়ারের নাম পাই: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই 3টা খাওয়ারের মাঝখানে আজকালকার দিনে আমরা ভাগ করছি কি, মাছ মাংসকে নিয়ে গেছি কি আমরা সাত্ত্বিকে, বাসি খাওয়ারকে রাখছি তামসিকে, আর যেগুলো ওই যে নর্মালি খাওয়ার, যেগুলো থেকে আমাদের শরীর মোটামুটি ভালো থাকে, এগুলোকে রাখছি সাত্ত্বিকে। ভাগ করছি রান্না খাওয়ারে। আমাদের এই সমাজটা যেরকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে না এইটা হবে না, হ্যাঁ এইটাই তো হবে। আমাদের এই সমাজটা যেমন আগে ভাগ ছিল হচ্ছে কর্মের উপরে, তো সেই কর্মের উপরের ভাগটাকে ধীরে ধীরে কী করছে, জন্মের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। তো সেরকমই এইখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে। আর এখনের আমাদের এই 3 বেলা কাঁচা খাওয়ারের মাঝখানে আমরা এই সাত্ত্বিক, রাজসিক, তামসিককে ঢুকায়া এইখানে ঢুকাই দিচ্ছি আরেকটা সমস্যা। কাঁচা যে খাবারগুলো আছে, এই কাঁচা খাবারের মধ্যেই আমাদের 3 রকম খাবার আছে। এই কাঁচা খাবারের মধ্যে 3 রকম খাবারের মাঝখানে একরকম খাবার আমাদের শরীরকে ঠান্ডা রাখবে, একরকম খাবার আমাদের শরীরকে গরম করে তুলবে, আর একরকম খাবার আছে যেটা খাইলে আমাদের শয়তানি বুদ্ধিটা, তামসিক মানে রঙ্গ তামাশার ভাবটা আসবে। তো এই কাঁচা খাবারের ভাগকে নিয়ে আসি রান্না খাবারে, যার জন্য আমাদের শরীরে এত রোগ ব্যাধি আর এত ডাক্তার আজকাল আমাদের পিছনে লাইগাও আমাদের ঠিক করতে পারতেছে না। রোগ মানুষের মাত্র হয় 2টা, একটা শরীরের, একটা মনের। এটা হচ্ছে আয়ুর্বেদিকের ভাষা। কিন্তু বর্তমানে যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, শরীরের রোগ, মানে এই রোগগুলোর জন্য শরীর যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী হয়ে গেছে এখন মন। কেননা আমাদের চারপাশে এখন অভাব অনটন যে আছে, এটা তো মনে করেন অ্যাকচুয়ালি অভাব না, আমাদের টেনশনের অভাব। আমাদের টেনশনে, কারণ 3 বেলা চলতে গেলে যেটুকুর প্রয়োজন তার থেকে অনেক বেশি আমাদের আছে, কিন্তু তারপর আমাদের জমানোর অভ্যাসটা শেষ হয় নাই। আর এই জমানোর অভ্যাস শেষ না হওয়াতেই এই সমস্যাগুলো আসতেছে। তো যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, শর্টে ছাড়ি। আমাদের এই শরীরটাকে সুস্থ রাখতে সকালে ঘুমের থেকে উঠা খাবেন ফলমূল, দুপুরবেলা শাক সবজির মধ্যে থাকবেন, আর রাতের বেলা দানা শস্য জাতীয় যে খাবারগুলো আছে এইটা একটু উল্টায় দিবেন। এই দানা শস্য খাবারটাকেই দুপুরে খাবেন, আর শাক সবজিটাকে 10টা 11টায় খাবেন। ঘুমের থেকে ওইটা ফলমূল খাবেন। এই দানা শস্যটাই রিপিট করে বিকালের দিকে অল্প নিতে পারেন। রাতে খাওয়ার যত আগে খাবেন তত ভালো থাকবেন। তো এই গল্পটা কী করে, যে এই খাওয়ার সেটটা কীভাবে আমরা বুঝবো, যে কোনো কাঁচা খাওয়ার মধ্যে ফলমূলের আইটেমটা আমাদের মধ্যে 2 ঘন্টায় হজম হয়ে যায়। এরপরে যে শাকসবজির আইটেমগুলো আছে, শসা, টমেটো, মূলা, গাজর, মটর, ভীম, বটবটি, এদের আমার শরীরে হজম হইতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে, দানা শস্য, চাল, গম, এগুলোর খাদ্য হজম হইতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর আমরা যে এখন নিত্য প্রয়োজনীয় দামি দামি পাঁঠার মাংস বা অন্যান্য বেশ কিছু খাবার খাই,
এই খাবারগুলো আমাদের শরীরে হজম হইতে প্রায় 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা 3 বেলা 3 মুঠ খাচ্ছি, এই খাওয়াটা যদি কাঁচা খাবার খাই, খাওয়াটা হজম হবে, পেটের ভিতরে যাবে। আমাদের এই শরীর খাদ্যের থেকে খাদ্যকে নেয় না, খাদ্যের থেকে একটা রসকে নেয়। সেই রসটা ধীরে ধীরে রক্ত হয়, সেই রক্ত ধীরে ধীরে কোষ হয়, সেই কোষ জমাট হইতে হইতে একটা সময় হাড্ডি হয়। আর এই যে আমরা 3 বেলা মাছ মাংস ডিম দুধ খাই, এই মাছ মাংস ডিম দুধটা কী হয়, অনেক সময় হজম হয় না। যখন হজম না হয়, ওইখান থেকে শরীর রসটা ঠিকঠাক নিতে পারে না। রস নিতে না পারলে কি হয়, রক্তটা ঠিকঠাক হয় না। রক্ত না হলে কোষের বৃদ্ধিটা ঠিকঠাক হয় না। তো এই যে কোষের বৃদ্ধি হলো না, রক্তের মানে প্রথম সমস্যা হচ্ছে খাবারটা হজম হলো না। এই একটা সমস্যার থেকে বাকি যে আমাদের শরীরের পরবর্তী কাজগুলো সবগুলোই ডিসব্যালেন্স হয়ে যায়। তো এই ডিসব্যালেন্স হওয়াতে কী হয়, আমাদের শরীরের বৃদ্ধি কমে যায়, আমাদের শরীরে অশান্তি ভাবটা চলে আসে। তো আমরা 3 বেলা যদি কাঁচা খাবারকে বেশি করে খাই, রান্না খাবারের দরকার পড়বে না, শরীরটা অনেক ভালো থাকবে, পায়খানাটা পরিষ্কার থাকবে। আর এই রান্না করা মাছ মাংস ডিম দুধ খাওয়াতে কী হচ্ছে, খাওয়ার হজম হয় না, একটা খাওয়ার পেটের ভিতরে আছে, দ্বিতীয়বার আবার আমাদের খিদে না লাগলেই আমরা আবার কিন্তু খাই। দুপুরে রান্না হয়ে গেছে, বউ ডাকতেছে, কী গো আসো, পেটে খিদে নাই, একটু পরে খাই। এবার বউদের যেটা যথারীতি কাজ হয়, সবার বউ না, আমার বউরটা আমি করতেছি, আপনাদেরটা আপনারা বুঝেন কিন্তু। তো কী গো, আমি কতক্ষণ বসে থাকবো, বাড়িতে অনেক কাজকর্ম আছে, তো যা চট করে খাইয়ে নিলাম। এই যে একটা খাওয়া হজম হয় নাই, খিদে পায় নাই, দ্বিতীয়বার আবার খাইলেন। আমাদের শরীরের কখন কি লাগবে না লাগবে আমাদের শরীর কিন্তু জানায় দেয়। পেচ্ছাপ পাইলে জানায় দেয়, পায়খানা পাইলে জানায় দেয়, তেমনি খিদে পাইলে আমাদের এই শরীর জানান দেয়। এই জানান দেওয়ার আগেই যখন দ্বিতীয়বার আবার খাবার খাই, এই যে আগের খাবার হজম হয় নাই, পরের খাবার আবার গেল, দুইটায় মিলা পেটের ভিতরে একটা পচন তৈরি করে, যেখান থেকে উৎপন্ন হয় প্রচণ্ড গ্যাস। এই গ্যাসটা যদি আমাদের বুকে আইসা বাড়ি মারে, আমাদের বুকে হয় হার্ট অ্যাটাক। ডাক্তারের কাছে গেলে, তোমার হার্ট চেক করো, বুকে ব্যথা হচ্ছে, দেখি একটু পরীক্ষা নিরীক্ষা করি বুকের। এই গ্যাসটা যদি মাথায় যায় বাড়ি মারে, আমরা বলি স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। তো ডাক্তারের কাছে যখনই যাব মাথার সমস্যা নিয়ে গেলে ডাক্তার কিন্তু মাথাটাকেই চেক করবে। ডাক্তারের কাছে বুকের সমস্যা নিয়ে গেলে ডাক্তার কিন্তু বুকটাকেই চেক করবে। আগুনটা লাগছে আমার পেটে, ধোঁয়াটা উঠতেছে মাত্র বুকে, মাথায়, বা হাঁটুতে যাচ্ছে, পায়ের গোড়ালিতে যাচ্ছে, আমাদের পিঠে যাচ্ছে। এই গ্যাসটা যেখানে যেখানে যায় চাপ দিব, ওইখানেই সমস্যা তৈরি হবে। আর আমরা সমস্যা নিয়ে যাব, মনে করেন বুকে হয়েছে, তো বুকেরটাই বলবো যায় ডাক্তারকে, ডাক্তার বুকের পরীক্ষা করে আপনাকে ওইখানে ওই যে ভিতরে আজকাল রড টড কত কিছু লাগাই দিয়ে আপনার বুকের মানে চলাচলের শিরাটাকে একটু বড় করে দেয়। তো আপনার এই শিরাটাকে যতই বড় করে দেয়, পেটের ভিতরে গ্যাসটা তো নির্মূল হয় নাই, আগুন নিচে আছে, উপরে ধোঁয়া। ডাক্তার ধোঁয়ার জায়গাটাকে সুন্দর পরিষ্কার করে ঠিক করে দিল, কিন্তু তাতে কি আগুনটা নিভল না। তো এই অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, যেইখানে সমস্যা ওইখানে ট্রিটমেন্ট হয়। আর আয়ুর্বেদিকের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, যেইখান থেকে সমস্যা সেই জায়গাটাকে ঠিক করা হয়। আগুনটা তোমার নিচে আছে পেটে, সেই পেটটাকে ঠিক করে দিবে, যার জন্য তোমার শরীরে বাকি যে সমস্যাগুলো আছে, প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে। তো শুধু যে বায়ুর থেকে আমাদের সমস্যাগুলো হয় সেটা না, আমাদের শরীরে পিত্ত আজকালকার দিনে কমজোরি হয়ে যায়। পিত্ত কমজোরি হয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে, মূল সূত্র বায়ুর থেকেই আসে। বায়ুর থেকেই শরীর ডিসব্যালেন্স হইতে হইতে পিত্তকে খারাপ করে দেয়। আর কফের প্রভাব বলতে 4 ভাগ জল 3 ভাগ 1 ভাগ 4 ভাগে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো এই 3 ভাগ জলের মাঝখানে আমাদের বুক থেকে শুরু করে মাথা পর্যন্ত, এইখানে হচ্ছে মেনলি জলের গল্প। মানে টোটাল বডিটাকে ভাগ করলে, আবার এই বডির মাঝখানে আমাদের যদি একটা কোষ নেই, একটা কোষ নিয়ে পরীক্ষা করি, ওর মধ্যেও বায়ু পিত্ত কফ তিনটাকেই সমান পাবো, কিন্তু সেইখানে যে পরিমাণ আর আমাদের শরীরের মানে বড়টাকে ভাগ করলে একটা, ছোটোটাকে ভাগ করলে একটা হয়। তো এই দিক থেকে মাঝখানে বুকের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত এইখানে হচ্ছে পিত্তের খেলা, মানে আগুনের খেলা, হজমের খেলা। আর তার নিচে পায়ের দিকে এগুলো হচ্ছে গ্যাসের খেলা। তো এই বায়ু পিত্ত কফ তিনটা মোট কথা খাওয়া দাওয়ার জন্য ডিসব্যালেন্স হয়। খাওয়া দাওয়াটা আমরা কাঁচা খাওয়ারে যদি আসতে পারি খুবই ভালো, তাড়াতাড়ি করে মানে শরীর ভালো হবে।
যদি কাঁচা খাবারে নাও একবারে আসতে পারি, রান্না খাবারে থাকি, তার সঙ্গেও আয়ুর্বেদিক মানে ওষুধপত্র নিলে পরে সব দিক থেকে রোগকে আয়ুর্বেদিকের পদ্ধতির মানে চিকিৎসার পদ্ধতিটা এরকম যে তোমার রোগটা কোন জায়গার থেকে। তবে হ্যাঁ, এইখানেও আবার আরেকটা কথা আছে, যেমন আমি নিজে আজকে প্রায় 11 বছর থেকে ব্যবসা করতেছি। এই 11 বছরের ব্যবসার মাঝখানে প্রথম যে আমার মোটামুটি 6 থেকে 7 বছর সময় গেছে, প্রথমে 6-7 বছর সময় আমার কোম্পানির ওষুধ পাইছি, ওষুধের গায়ে লেখা আছে মহাশক্তি সালসা পেটে সব রোগের কাজ করে, গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, বদহজম, গলা বুক জ্বালা, খাওয়া দাওয়া রুচি নেই, পেট পায়খানা ক্লিয়ার হয় না, এরকম। আবার সাদা স্রাব, সুতিকার, এসবেও কাজ করে দেয়। ব্যথার জন্য একটা নিচ্ছি, হাড়ে ব্যথা, গিটে ব্যথা, স্পন্ডেলাইসিস বা যে কোনো সমস্যা, মানে এই ধরনের লেখা থাকে। তো আমি কোম্পানির ওষুধে লেখা পাইছি, সেই লেখা দেখে লোককে দিয়ে দিছি। লোক আমার কাছে আইসা বলছে, বাবু আমার পিঠে ব্যথা। তো আমি দিয়ে দিচ্ছি ওনাকে পিঠের ওষুধ, ওনার রোগ ভালো হয়েছে তখনও। কিন্তু তখন এই জিনিসটা আমার মাথায় আসে নাই, বা এই জিনিসটা পড়াশোনা করি নাই, জানি নাই, যার জন্য বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি পিঠের ব্যথা তো আমি সারাই দিচ্ছি, কিন্তু রোগটা সারে নাই কেন? কারণ ব্যথার উৎপত্তিটা ছিল অন্য জায়গায়, ব্যথার উৎপত্তিটা ছিল গ্যাস। তো এই জিনিসটা মানে জানার তো শেষ নাই। আর সেইখানে দ্বারা আমাদের সব আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেলে যে রোগ নির্মূল হবে সেটা না, ডাক্তারের অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা কীরকম আছে, কী আছে, এই বিষয়েও আপনারা একটু জানকারিটা নিয়ে নেবেন, তারপরে চিকিৎসাটা শুরু করাবেন। কেননা অনেক সময় আয়ুর্বেদিক আর অ্যালোপ্যাথিক ওষুধ দিলে সব রোগই ভালো হয়, কিন্তু রোগকে নির্মূল করতে গেলে রোগটা কোন জায়গার থেকে হয়েছে সেটা যখন ডাক্তার ধরতে পারবে ঠিকঠাক, সেই জায়গায় চিকিৎসা করানোটা আপনাদের জন্য খুবই ভালো। হতে পারে আয়ুর্বেদিক, হইতে পারে অ্যালোপ্যাথিক, হইতে পারে হোমিওপ্যাথি। তো এরপরে আর ভিডিওটা নিলে পরে ভিডিওটা আসবে না, 26 মিনিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই ছাড়লাম। সবাইকে জানাই গুড মর্নিং। মাত্র সকাল 8টা বাজে, তার সঙ্গে যাব আজকে পিকনিক। তো চলুন, আমি কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে আপনারা চটপট করে ওই যে কী জানি শিখো অ্যাপ ডাউনলোড করুন।